আসসালামু আলাইকুম। এমএস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আমার সকল প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতেছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর পার্ট 1, যেটাকে আমরা বলি নাম্বার সিস্টেম বলি, অর্থাৎ সংখ্যা পদ্ধতি। তো তোমরা যারা 2026 এবং 2027 বেচ আছো, তোমাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমি আজকে একটু ডিটেলস নিয়ে আলোচনা করব। যেহেতু এটা সংখ্যা পদ্ধতি, আমরা এখানে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি নিয়ে জানবো এবং সেগুলো থেকে পারস্পরিক রূপান্তর, যোগ বিয়োগ কিভাবে করে সেটা নিয়ে একটু আলোচনা করবো ডিটেলস। তো আসলে আমরা জানি যে আমাদের দুই প্রকারের সংখ্যা পদ্ধতি, বিভিন্ন রকমের সংখ্যা পদ্ধতি রয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে বহুল পরিচিত যে সংখ্যা পদ্ধতি আমরা তা নিয়ে একটু আলোচনা করি। তার মধ্যে প্রথমে যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি, এটা দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক দশমিক সংখ্যাকে আবার ডেসিমেল বলে। এটাকে আবার প্রচলিত সংখ্যা পদ্ধতিও বলা হয়। দশমিক, ডেসিমেল এবং কি প্রচলিত সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি অথবা প্রচলিত সংখ্যা পদ্ধতি বলে। আর 2 নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি। দেখব। 3 নম্বরে আমরা দেখব যে অক্টাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। আর সর্বশেষ 4 নম্বরে আমরা দেখব যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই 4 প্রকারের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা জানবো আজকে, এবং এগুলোর পারস্পরিক রূপান্তরগুলো নিয়ে আজকে আমরা একটু দেখব, ঠিক আছে। তো তোমরা যারা ক্লাস দেখতেছো তারা একটু জানো আমাকে যে আমাদের আজকের এই যে ক্লাসটা আমরা করতেছি, এটা আমার কথাগুলো ক্লিয়ার আছে কিনা এবং আমার লেখা বোঝা যায় কিনা সেটা একটু বলো। আশা করি সব ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু দেখি, আমরা ছোটবেলা থেকে আমরা যে সংখ্যা পদ্ধতি নিয়ে পড়ে আসতেছি সেটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। এটা নিয়ে একটু ডিটেলসে বলি। আমরা জানি আমরা এতদিন ধরে যতগুলো সংখ্যা লিখতাম সবগুলো সংখ্যাকে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টা মৌলিক চিহ্ন বা প্রতীক দিয়ে লিখতাম। যতগুলো সংখ্যা আমরা লিখতাম প্রত্যেকটা সংখ্যাকে আমরা 0 থেকে 9 পর্যন্ত, এখানে মোট কয়টি, এখানে মোট 10টি মৌলিক চিহ্ন বা প্রতীক আমরা ব্যবহার করতাম। কয়টি মৌলিক চিহ্ন বা প্রতীক? 10টি। 0 থেকে 9 পর্যন্ত 10টি। এগুলোকে আমরা বলতেছি মৌলিক চিহ্ন বা কি বলতেছি, প্রতীক বলতেছি। এগুলো দিয়েই আমরা যাবতীয় সকল সংখ্যা লিখতাম, যতগুলো সংখ্যা আমাদের লেখার প্রয়োজন হতো এগুলো। এখন আমরা এই যে কলেজে এসে, এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এসে আমরা জানবো যে এই সংখ্যাগুলো ছাড়াও আরো অতিরিক্ত যে 3টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা ডিটেলসে জানবো, এগুলোও আছে। এবং এগুলোর জন্য এখান থেকে ব্যবহার করা হয়, এবং এছাড়াও আরো অন্যান্য মৌলিক চিহ্ন বা প্রতীকও ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখন দেখো, এখানে এই যে 10টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, সেজন্য আমরা এখানে একটা তথ্য আনবো, সেটা হচ্ছে যে ভিত্তি। কি আনবো? ভিত্তি আনবো, ঠিক আছে। এই ভিত্তি, এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। কেন 10? কারণ হচ্ছে যে দশমিক সংখ্যা প্রকাশ করার জন্য আমাদেরকে 0 থেকে 9 পর্যন্ত এরকম 10টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, সেজন্য এই সংখ্যা পদ্ধতির ভিত্তি 10। আমি বলতেছিলাম দশমিক, ডেসিমেল কিংবা প্রচলিত সংখ্যা পদ্ধতির কথা, ঠিক আছে। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এই 10টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, এই কারণে এর ভিত্তি হচ্ছে 10, ঠিক আছে। আমাদের পরীক্ষাতে এটা আসে ক নাম্বারে, খুব আসে। সেটা হচ্ছে যে কি, যে বেস বা ভিত্তি কি, বেস বা ভিত্তি কি। তখন আমরা বলবো যে কোনো সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য
যতগুলো মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তার সংখ্যা বা পরিমাণকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু সকল সংখ্যা পদ্ধতির জন্য একই রকম। ঠিক আছে, কারণ দেখো এখানে 10টা ব্যবহার করা হয়, এখানে এসে ব্যবহার করা হয় 2টি, এখানে ব্যবহার করা হয় কয়টি? 2টি, এখানে 8টি, আর এখানে করে যে 16টি। ঠিক আছে, তাহলে দেখো ভিত্তি কিংবা বেস একই রকম করে আমরা বলবো যে সেটা হচ্ছে যে কি, যে পূর্ণ সংখ্যা পদ্ধতি অর্থাৎ দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলা কিন্তু চারটা সংখ্যা পদ্ধতির ভিত্তি কিন্তু ভিন্ন ভিন্ন। এটার জন্য 10, এটা 2, এটা 8, এটা 16। এই যে ভিন্ন ভিন্ন হলো না, তার কারণ হচ্ছে যে দশমিকের জন্য 10টা মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাই ভিত্তি 10। বাইনারিতে 2টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেজন্য এটার ভিত্তি হচ্ছে যে 2। 2 কি কি দেখো, 2টা হচ্ছে কি কি 0 এবং 1। আর এখানে 8টা কি কি, এটা হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত, দেখো 8টা। আর এখানে হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টা, আবার এ থেকে শুরু করে কি পর্যন্ত এফ পর্যন্ত আছে 6টা। ঠিক আছে, তাহলে এখানে 9, এখানে 10টা, এই যে এখানে 6টা মিলে মোট হয় 16টা, মোট হয় 16টা, তাই এর ভিত্তি হচ্ছে 16। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা বেস বা ভিত্তি কি সেটা বুঝতে পারছো। তাহলে আবার বলতেছি, একটু মিলিয়ে নাও, যে বেস বা ভিত্তি বলতে আমরা বুঝি যে কোন সংখ্যা পদ্ধতিতে, হ্যাঁ, ওই সংখ্যা প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তার সংখ্যা বা পরিমাণকে সেই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেমন দশমিকের জন্য আমরা 0 থেকে 9 পর্যন্ত এই 10টা সংখ্যাকে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি। আবার যদি আমরা বাইনারিতে আসি তখন বলবো 0 এবং 1। হ্যাঁ, যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, তাই এই 0 এবং 2 এটাকে আমরা কি বলতে পারি, যে দুইটি, যে সেজন্য এই দুইটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি। এভাবে করে বাকিগুলো সেম। ঠিক আছে, তো এই অধ্যায়ে আমাদেরকে আরেকটা টপিক শিখতে হবে, সেটা হচ্ছে যে রেডিক্স একটা শিখতে হবে। রেডিক্স বা এটাকে আমরা রেডিক্স পয়েন্টও বলে থাকি। তো রেডিক্স কি অথবা রেডিক্স পয়েন্ট কি এটা পরীক্ষাতে দেখা যায়। রেডিক্স কি, রেডিক্স পয়েন্ট কি, এটা পরীক্ষাতে ক নাম্বারের শর্ট প্রশ্নে দেখা যায়। রেডিক্স পয়েন্ট কি বা রেডিক্স কি। ঠিক আছে, তো এই ব্যাপারে বলতেছে, দেখো আমরা যখন কোনো সংখ্যা প্রকাশ করি তখন সেখানে আমরা দশমিক সংখ্যা লিখতে পারি। যেমন ধরো আমি যদি লিখি এটা হচ্ছে 53 দশমিক কত বলবো, এটাকে আমরা 3 4 মনে করলাম। এটা হচ্ছে কত, 53.34। এই যে এখানে দশমিক দিয়ে আমরা মূলত ভাঙা অংশ ব্যবহার করছি না, বুঝাইছি না নাকি? এটা হচ্ছে পূর্ণ অংশ, এটাকে আমরা দশমাংশ বলি। দশমাংশ মানে এটা একটা ভাগ করা অংশ, সেটাকে বোঝাচ্ছি। এটা কিন্তু পূর্ণ সংখ্যা, আর এটা কিন্তু ভাঙা অংশ। তো এই যে দুইটা অংশকে বোঝানোর, মাঝখানে আলাদা করার জন্য, এই দুইটা সংখ্যাকে আমরা আলাদা করার জন্য মাঝখানে এই যে চিহ্নটা ব্যবহার করছি, এই একটা ফোঁটা দিয়ে এটাকে আমরা রেডিক্স বলি। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে রেডিক্স পয়েন্ট কি, উত্তরটা বলতে হবে এভাবে, যে একটি সংখ্যাতে পূর্ণ সংখ্যা এবং দশমাংশ, পূর্ণ সংখ্যা এবং দশমাংশ বা ভগ্নাংশ সংখ্যা থাকতে পারে। একটি সংখ্যাতে পূর্ণ সংখ্যা এবং দশমাংশ বা ভগ্নাংশ থাকতে পারে, তো যার মাধ্যমে পূর্ণ সংখ্যা এবং দশমাংশকে অথবা ভগ্নাংশকে আলাদা করা হয় তাকে আমরা রেডিক্স বলি। ঠিক আছে, কি বলতেছি, যে একটি সংখ্যাতে দুটি অংশ থাকতে পারে, একটি হলো পূর্ণ সংখ্যা, অপরটি হলো ভগ্নাংশ সংখ্যা। তো যার মাধ্যমে এই দুইটাকে আলাদা করা হয় তাকে বলা হয় রেডিক্স। তোমাদের পরীক্ষাতে যদি খ নাম্বারে আসে তাহলে একটু ডিটেলসে লিখবা। ঠিক আছে, আর যদি সংক্ষেপে আসে ক নাম্বারে, তাহলে বলবে যে কি, যে একটি ভগ্নাংশের দুটি অংশ থাকতে পারে, তো যার মাধ্যমে পূর্ণ সংখ্যা এবং দশমাংশকে আলাদা করা হয় তাকে রেডিক্স বলে। ঠিক আছে, আর যদি খ নাম্বারে আসে তাহলে একটা উদাহরণ সহ দিয়ে ব্যাখ্যা করবা, এইভাবে দিবা, দিয়ে লিখবা যে এখানে 53 এটি পূর্ণ সংখ্যা এবং 34 সেটি হলো কি দশমাংশ বা ভগ্নাংশ সংখ্যা। তো এখানে এই মাঝখানে দশমিক দ্বারা বা এই চিহ্নটি দ্বারা পূর্ণ সংখ্যা এবং এটাকে আলাদা করা হয়েছে, এজন্য এটাকে আমরা রেডিক্স পয়েন্ট বলি। ঠিক আছে, এভাবে একটু ডিটেলসে লিখবা আর কি, যেহেতু দুইটা মার্ক থাকবে এখানে, এই জন্য একটু ডিটেলসে তো যাইতেই হবে, এই জন্য একটু ডিটেলসে লিখতেই হবে এটা। ঠিক আছে, তাহলে আমরা ছিলাম কোথায়, রেডিক্স পয়েন্টে ছিলাম, যেহেতু এটা আমাদের এখানে থাকে আমরা সবসময় লিখে আসছি। আর আমরা যদি এটাকে দশমিক বলি, দশমিকটা বলতেছি এই কারণে, কারণ এটা কিন্তু দশমিকের জন্য ছিল, এই জন্য দশমিক।
কিন্তু আমি যদি এখানে বাইরে দেওয়া যদি সবগুলো অঙ্ক চিন্তা করি তখন কিন্তু দশমিক বলে ভুল হবে। দশমিক বলতে পারবো আমরা শুধুমাত্র দশমিক সংখ্যার ক্ষেত্রে, বাইনারি ক্ষেত্রে আমরা এটাকে দশমিক বলতে পারবো না। কিন্তু আমরা সহজে বলে ফেলি, এটা বললে আমরা বুঝিও যে ঠিক আছে, কিন্তু এটা আপাত দৃষ্টিতে এটা ভুল। এমনি এটা সঠিক মনে হতে পারে, আমরা সঠিকভাবে ধরে নিই, কিন্তু এটা দশমিকের জন্য তুমি যদি অক্টাল অঙ্ক করো তখন তুমি এটাকে দশমিক বলতে পারবে না। বাট প্রত্যেকটা জন্য তুমি এটাকে রেডিক্স বা পয়েন্ট বলতে পারো, শুধু পয়েন্ট বলতে পারবা অথবা শুধু রেডিক্স বলতে পারবা। বাট দশমিক বলাটা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের জন্য ভুল হবে। শুধুমাত্র দশমিকের ক্ষেত্রে এটাকে দশমিক তুমি বলতে পারবে, এগুলোর ক্ষেত্রে নয়। ঠিক আছে? তো সবার জন্য কমন তুমি বলতে পারবে এটাকে রেডিক্স বা পয়েন্ট। ঠিক আছে? কি বলতে পারবে এটাকে? রেডিক্স বা পয়েন্ট বলতে পারবা। তাহলে বেস বা ভিত্তি কি, রেডিক্স পয়েন্ট কি, এটা আশা করি তোমরা বুঝছো। ঠিক আছে? আর যদি বলে যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বুঝি, তাহলে আমরা কি বলবো? অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বলতে আমরা বুঝবো কি, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য 0 থেকে 7 পর্যন্ত এই 8টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বা অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। আর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 8। এতটুকু 2 লাইন। ঠিক আছে? তো নির্দিষ্ট কোনো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি আমাদের পরীক্ষাতে থাকে না। আমাদের পরীক্ষাতে থাকে যে শুধু বেস বা ভিত্তি বলতে কি বোঝায়, এটা পরীক্ষাতে থাকতে পারে। ঠিক আছে? ক নাম্বারের জন্য। ঠিক আছে? তো আমরা এবার দ্বিতীয় অংশে যাই, বাইনারির জন্য যাব। একটু দেখো বাইনারির জন্য যে লেখাই ছিল একটু আগে, দেখো এখানে বলছিলাম যে বাইনারিতে দুইটি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। দুইটি, এগুলো কি কি? 0 এবং 1। এই দুইটা মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, তাই বাইনারির ভিত্তি হচ্ছে 2। আর অক্টালের মধ্যে এসে দেখো অক্টালের ভিত্তি 8। কেন? কারণ হচ্ছে যে অক্টালের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়। অক্টালের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় বলেই এর ভিত্তি হচ্ছে 8। আর হেক্সাডেসিমেলের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ থেকে এফ পর্যন্ত 6টি হয়। এখন বলতে পারো যে এ থেকে এফ পর্যন্ত কি, এটা একটু ব্যাখ্যা করি। এটা একটু ব্যাখ্যা করে দেখো। আমরা যদি বলি যে এখানে 0 থেকে 9 মানে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর এরপরে 10, 11, 12, 13, 14, 15 এগুলোর জন্য আমরা এই যে এ, বি, সি, ডি, ই এবং কি এই এফ। অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা যদি তোমাকে 16 লিখতে হয়, তুমি 16 না লিখে সেখানে কি লিখবা? 15 যদি লিখতে হয় 15 তুমি এফ লিখবা, 10-এর জন্য তুমি এ লিখবা। ঠিক আছে? 10-এর জন্য আমরা এখানে এ লিখবো, 11-এর জন্য বি, 12-এর জন্য সি, 13-এর জন্য ডি, এভাবে করে আমরা 15 পর্যন্ত প্রকাশ করব। ঠিক আছে? এখন প্রশ্ন হলো, আমরা কি 15 এর পরবর্তী সংখ্যা 16 কে লিখবো না? আমরা 15 এর পরে সংখ্যা তো 16, তো 16 জন্য আমরা কি লিখবো? দেখো 16 জন্য কি আমরা 16ই লিখবো নাকি অন্য কিছু হবে? 16 জন্য কি 16 হবে? না, 16-এর জন্য 16 হবে না, 16-এর জন্য হবে মূলত 10। 16-এর জন্য কত হবে? একটু ভালো করে, এই জিনিসটাতে আমাদের একটু ভুল হয়। 15 এর পরে সংখ্যা হচ্ছে 16, এই 16 জন আমরা 16 না লিখে আমরা লিখবো যে 10 লিখবো। 16 জন আমরা কত লিখবো? 10 লিখবো। এখন কেন 10 লিখবো সেটা একটু একটু ব্যাখ্যা করি। দেখো আমরা যে দশমিক সংখ্যাতে 9 এর পরে 10 লিখি না, বলো এখন 9 এর পরে 10 কোথা থেকে আসছে? জাস্ট একটু লক্ষ্য করো, 9 এর পরবর্তী সংখ্যা কিন্তু 10 আমরা জানি, আবার 15 এর পরে কিন্তু 16 সেটাও আমরা জানি। ঠিক আছে? তো 9 এর পরে 10 এটা আমরা এতদিন ধরে শিখে আসছি বিধে আমরা জানি যে 9 এর পরে 10 হয়, তাই 10 লিখছি। বিষয়টাকে এভাবে এভাবে আমরা বলতে পারি, বাট একটু ভিন্নভাবে যদি চিন্তা করি, একটু ভিন্নভাবে আমরা দেখি। দেখো 9 এর পরে দশমিক সংখ্যাতে আর কোনো কি নাই? মৌলিক চিহ্ন বা প্রতীক নাই। তো যেহেতু 9 এর পরে আর কোনো মৌলিক চিহ্ন বা প্রতীক নেই, সেহেতু আমরা আবার 0 থেকে শুরু করব। কোত্থেকে শুরু করবো বলো? কোত্থেকে শুরু করব? 0। তো 0 এর আগে আমরা এর পরবর্তী সংখ্যাটা দিব 1। এবার দেখো, এখন দেখো 10-এর পরে কিন্তু আমরা 11 লিখতে পারতেছি। কেন? ওই যে 0 এর পরে 1, এই একটা বসে গেল, আবার 1 এর পরে 2, এই 1 বসলো 12, এরপরে আছে 3, এদিকে 1 বসলো 13, এরপরে 4, এদিকে 1 বসে গেল। এইভাবে করে আমরা 19 পর্যন্ত যাব। 19 পর্যন্ত গিয়ে 19 এর পরে হবে কত? একটু দেখো, এই যে দেখো 9 এর পরে নাই বিধে আমরা আবার 0 দিব, কিন্তু 1 এর পরে তো 2 আছে। 9 এর পরে কোনো মৌলিক চিহ্ন নাই,
এই জন্য আমরা আবার শূন্যতে চলে আসছি, শূন্য থেকে শুরু করলাম একক স্থানীয় অঙ্কটা। আর এখানে কিন্তু একের পরে 2 আছে, আমরা কিন্তু এক বৃদ্ধি করতেছি, মানে যোগ করতেছি। ঠিক আছে, কি করতেছি? এক যোগ করতেছি। আমরা এটাকে কিন্তু এভাবে নিতে পারি, দেখো 19 এর সাথে এক যোগ করলে কত হবে? আমরা যদি 19 লিখি এখানে, তো 19 এর সাথে এক যোগ করলে দেখো কিভাবে হয়। যে আমরা আগে জানতাম যে 9 এর সাথে এক যোগ করলে 10, 10 এর শূন্য হাতে আছে 1, 1 এর 1 2 হয়, এভাবে না? এভাবে আমরা জানি, বাট আজকে একটু একটু ডিফারেন্ট আমরা একটু চিন্তা করবো। দেখো 9 এর সাথে 1 যোগ করলে 10 হয়। এখন এই যে 10 যে হয়েছে না, এটা ভিত্তি কিন্তু 10 ছিল, ভিত্তি কত? 10। তো এখানে 9 আর 1 যোগ করলে 10 হচ্ছে। তো এই 10 এটা একটা ভিত্তির সমান। ভিত্তি কয়টা সমান? ভিত্তি 1 এর সমান। তো ওই জন্য ওই একটাকে আমরা এদিকে রাখবো। এখান থেকে কিন্তু 10 গেছে, এখান থেকে এই পাশে কত আসছে? এই 10 এইটাই কিন্তু এখানে আসে। এই 10 এইটা এখানে আস্তে আস্তে সেটা কত হয়ে গেল? 1 হয়ে গেল। কেন হয়ে গেল? এটা একটা ভিত্তির সমান। আমরা এইটা দিয়ে বাকি অঙ্কগুলো শেষ করতে পারবো, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এইটার ধারাবাহিকতা আমরা শেষ করতে পারবো। ঠিক আছে, তাহলে ওই একের সাথে এক যোগ করে 2 হয়েছে এখানে। ঠিক আছে, কথাটা কি বুঝছো? তো আমরা যদি ওইভাবে দেখি, এই যে এখানে 15, তো 15 এর পরে কত হবে একটু দেখো। এই যে এখানে কিন্তু 15 এর পরে আর কিছু নাই, তাই শূন্য দিব। 15 এর পরে কিছু আছে? নাই, তাই কি দিলাম? শূন্য। তো এর আগে আমরা কি দিব? এবার ওই যে শূন্যের পরে 1 আছে, এটা নিয়ে আসবো। অর্থাৎ কোন সংখ্যা পদ্ধতিতে ওই সংখ্যার মৌলিক চিহ্নগুলো লেখা হলে এরপর আবার আমরা শূন্য থেকে যাবো আর কি। যেমন এই যে 9 এর পরে শূন্য, এখানে 9 এর পরে শূন্য হবে, এখানে 7 এর পরে শূন্য হবে। ঠিক আছে, এখানে এখানে যে 15 এর পরে শূন্য হবে, 15 মানে f এর পরে, 15 মানে কি? f এর পরে কি হবে? শূন্য হবে, এদিকে একটা এক বৃদ্ধি হবে আর কি। কেমন? ঠিক আছে, তাহলে দেখো আমাদের দশমিকের মধ্যে যেটা দেখতে 10 এর মতো, হেক্সাডেসিমেলে তার মান কিন্তু 16। ঠিক আছে, কথা কি বলছি বুঝছো? অর্থাৎ দশমিকে যে সংখ্যাটার মান 10, হেক্সাডেসিমেলে সেই সংখ্যাটার মান এই যে এটা সমান। ঠিক আছে, এটা কি? যে এটা সমান হেক্সাডেসিমেলে যার মান 16, দশমিকে তার মান 10। ঠিক আছে, এখন আমরা এখানে 16 এসে 16 লিখতে পারবো না, এখানে এই 16 মানে এই 10, এটাই মানে দেখতে 10 এর মতো আর কি। ঠিক আছে, এই 16 কিন্তু এরকম 16 না, এইটা 16, এইটা মূলত 10 এর মতো হবে, কিন্তু মান হচ্ছে 16। এটার মান কত? মান 16। অর্থাৎ দেখতে যেটা 10 এর মতো, হেক্সাডেসিমেলে তার মান 16। ঠিক আছে, দেখতে যেটা 10 এর মতো, হেক্সাডেসিমেলে তার মান 16, এটা বোঝাচ্ছে আর কি। ঠিক আছে, আশা করি তোমরা মৌলিক চিহ্নগুলো বুঝছো। ঠিক আছে, এখন আমি একটু সংক্ষেপে যাই, কিছু শর্ট প্রশ্নতে যাই এবার। ধরো তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি বলে যে আহ, ধরো এফ এর পরে কত, এটা আমি কিন্তু একটু আগে বলছি, এই যে এফ এর পরের সংখ্যা, পরের পরের সংখ্যা কত, বা এফ এর আগের সংখ্যা কত, আগের সংখ্যা কত। হ্যাঁ, তাহলে এখন দেখো এফ এর পরে কিন্তু কত হবে? ওই যে এফ এর পরে আমাদের এখানে আর নাই, এফ মানে কিন্তু এই এফ মানে হচ্ছে 15, তো এটার পরে তার সংখ্যা নাই, তো সেজন্য আমরা একটা শূন্য দিব। আর এখানে যে এফ এর আগে এখানে একটা শূন্য আছে ধরে নিয়ে তার জন্য একটা 1 দিব। তার মানে এফ এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10। আর যদি আমরা আগে আসি, তো এফ এর আগে কিন্তু আছে, কি আছে? ই আছে। ঠিক আছে, এখানে এই যে দেখো এ থেকে ই পর্যন্ত এখানে 6টা, এখানে কয়টা? 6টা, আর এখানে হচ্ছে 10টা। এই 6 এবং 10টা মিলে মোট হচ্ছে 16টা। এই 6টাকে আমরা হেক্সা বলি। 6টাকে আমরা কি বলি? হেক্সা এটা বলি। তো হেক্সা এবং ডেসিমেল দুইটা মিলে এই যে হেক্সাডেসিমেল। ঠিক আছে, হেক্সা এবং ডেসিমেল এই দুইটা মিলে 16 হচ্ছে না, এটাকে আমরা হেক্সাডেসিমেল বলি। তো এখানে আমরা 10 এর জন্য এফ, 11 এর জন্য বি, এভাবে করে এফ পর্যন্ত ব্যবহার করবো 15 এর জন্য কি। হ্যাঁ, তাহলে এখানে দেখো এফ এর আগের সংখ্যা হচ্ছে ই, ই এর আগে হচ্ছে কি ডি, ওই এবিসিডি ক্রম আর কি। ঠিক আছে, তো যদি এখন বলা হয় যে এখানে যদি ডাবল এফ দিই, তো ডাবল এফ এর পরে কত হবে? ডাবল এফ এর পরে হলে হবে কত বলো? দেখো এফ এর পরে ওই ঠিকই এটা হবে, এই যে এফ এর পরে কিছু নাই তাই শূন্য, আবার এই এফ এর পরে কিছু নাই তাই শূন্য, এখানে একটা শূন্য ধরে নিয়ে আমরা একটা 1 বসাবো, এমন হবে। এখন যদি বলা হয় যে ডাবল এফ এর আগের সংখ্যা কত, তাহলে এই যে এটার আগে ই আর এফটা এফ বসে যাবে। ঠিক আছে, এফ এফ এর আগের সংখ্যা হলে
ওই যে শুধু আমরা দেখো আমরা একটার আগে আসবো, অর্থাৎ এই যে 18-র আগে 17 না, 18-র আগে কত? নিঃসন্দেহে 17, 17 আগে কত? 16। আমরা কি এখানে 18 এর আগের সংখ্যা কি এটাকে 7 করবো, এটাকে 0 করবো? কথা কি বুঝতেছ? ধর যদি বলি যে 35-এর আগে কত, তখন কি আমরা এটাকে 4 লিখবো, এটাকে কি 2 লিখবো? লিখবো না তো। 5 কে 4, 3 কে 2, এভাবে হবে নাকি এটাকে আমরা 34 লিখবো? অবশ্যই 34। যদি দেখো 5-এর আগে 4, 3টা 3 বসে গেল, ঠিক আছে। তদ্রুপ এখানে আমরা শুধু একটাকে একটাকে এর পরের সংখ্যা ইয়েতে নেব, আগে বা পরে নেব। দেখো যেটাকে নিলাম আগে, একটাকে বসালাম, ঠিক আছে। এখানে আবার 3টা এফও দিতে পারে, 4টা এফও দিতে পারে, বা অন্য কোনো সংখ্যাও দিতে পারে। হ্যাঁ, পরীক্ষাতে কিন্তু এগুলো আসে, এমসিকিউতে এমসিকিউতে আসে, তাই আলোচনা করতেছি, ঠিক আছে। আশা করি তোমরা আগের সংখ্যা পরের সংখ্যা বের করতে পারবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে গেল। এখন যদি আমরা অক্টালে আসি, তাহলে অক্টালে দেখো, অক্টালে কিন্তু 0 থেকে শুরু করে 7 পর্যন্ত আমরা লিখবই। 7-এর পরে 8 হবে কিভাবে? যে দেখো 7-এর পরে 9, তাই 0 বসবে। 7-এর আগে একটা 0 ধরলে তাহলে এখানে কি হবে? 1 হবে। এখন যেটা দশমিকে দেখতে 10-এর মতো, অক্টালে তার মান 8। যেই সংখ্যাটা দেখতে দশমিকের 10-এর মতো, অক্টালের মধ্যে তার মান কত? 8। অক্টালে তার মান কত? 8, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি লিখি এটাকে, এই যে এই যে এরকম 10, এই যে এই 8 দিলাম, মানে এটাকে আমরা অক্টাল বলতেছি। এই সংখ্যাটা অক্টাল। এটা যা এই যে দশমিকে 10, এই যে এখানে এটাকে আমরা ভিত্তি ধরে রাখি, এটা হচ্ছে ভিত্তি। এখানে 8 ভিত্তি, মানে এটা হচ্ছে 8 ভিত্তি বিশিষ্ট সংখ্যা। এটা এই সংখ্যাটা কত? 8 ভিত্তি বিশিষ্ট সংখ্যা, অর্থাৎ অক্টাল। আর এখানে যে 10 দেওয়া হয়েছে না ব্র্যাকেটের পরে, এই 10 দেওয়ার মানে হচ্ছে যে এই সংখ্যাটা হচ্ছে 10 ভিত্তিওয়ালা সংখ্যা, ঠিক আছে। 10 ভিত্তিক সংখ্যা আর কি, 10 ভিত্তিক সংখ্যা মানে দশমিক সংখ্যা, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে যে অক্টালে যার মান কত? 8, সেটা দেখতে দশমিকের কত মতো মনে হয়? 10-এর মতো মনে হচ্ছে, বাট এটা কি সমান? এটা কিন্তু সমান না। যদি আমরা এখানে এটাকে কাটি 8 লিখি, তাহলেই সমান হবে। অর্থাৎ দশমিকের 8, অক্টালের 10, হ্যাঁ, এটা সমান, ঠিক আছে। কথা কি ক্লিয়ার? অক্টালে যেটা দেখতে 10-এর মতো, দশমিকে সেটা কিন্তু 8, ঠিক আছে। দেখো একটু পেচ লাগতে পারে মাথায় যে কি লিখলো এখানে, এখানে 10 8, এখানে আবার 8 10। এখানে এই 10 মানে এটা দশমিক সংখ্যা, এখানে 8 মানে এই সংখ্যাটা অক্টাল সংখ্যা, এটা অক্টাল সংখ্যা, ঠিক আছে। আর এখানে এই যে এটা দশমিক সংখ্যা, এটা দ্বারা বোঝাচ্ছে, ঠিক আছে। যারা নতুনরা আছো, তোমাদের মধ্যে একটু ঝামেলা মতো মনে হতে পারে, একটু ভালো করে লক্ষ্য করবে এগুলো, ঠিক আছে। আশা করি তোমরা এই টপিকসটা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা কোথায় ছিলাম? যে কোন সংখ্যার পরের সংখ্যা লিখে কিভাবে, কোন সংখ্যার পরের সংখ্যা কিভাবে লিখে, ঠিক আছে। যেমন এরপরে এটা কিন্তু 8 হইলো, এরপর 9 হবে কিভাবে? যে এটা হচ্ছে 9, এটা হবে কত? 10 নাকি। এরপর এইভাবে করে আমরা লিখতে লিখতে এই পর্যন্ত যাব, গিয়ে এরপরে কত হবে? দেখো এরপরে সংখ্যা হবে 7-এর জন্য 0, 1-এর পরে 2, এই তা এটার পর সংখ্যা 8। কেন এটা? কারণ হচ্ছে যে অক্টাল সংখ্যা পদ্ধতি আমরা 0 থেকে 7 এগুলা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে লিখতে পারবো না। কি বলতেছি? 0 থেকে 7 এই সংখ্যা ছাড়া আর কোনো মৌলিক চিহ্ন বা প্রতীক, মানে এই মৌলিক চিহ্ন বা প্রতীক ছাড়া আমরা অন্যগুলো ব্যবহার করতে পারবো না। অর্থাৎ ওই যে এরপরে যেখানে এই যে 8 9 ছিল, আমরা তো জানি যে এরপরে 8 9 তো আছে, না? আমরা এগুলো পড়ছি না এতদিন। এই দুইটা মৌলিক চিহ্ন আমাদের অক্টালে আসবে না। অর্থাৎ আমরা 17 পরে 18 লিখতে পারবো না, এরকম 8 দিয়ে 18 আমরা লিখতে পারবো না, ঠিক আছে। তোমরা যদি 8 9 ওয়ালা কোনো সংখ্যা দেখো, মনে রাখবা সেটা অক্টাল হবে না, সেটা বাইনারিও হবে না। কেননা বাইনারিতে দেখো 8 9 এগুলা ব্যবহার করা হয় না, 0 এবং 1 ব্যবহার করা হয়। তাহলে 8 9 ওয়ালা কোনো সংখ্যা কি বাইনারি হবে? হবে না। 8 9 ওয়ালা 8 9 দিয়ে লেখা কোনো সংখ্যা কি অক্টাল হবে? হবে না। কেন হবে না? 0 এবং 7 পর্যন্ত এগুলো দিয়েই তো আমরা অক্টাল লিখি। তো সেখানে যদি 8 9 এর কোনো ইয়া থাকে, ধরো আমরা যদি লিখি এটা যদি লিখি এটা, তো এই সংখ্যাটা কি কি হবে না বলতো? এই সংখ্যাটা হবে না বাইনারি। এটা কি হবে না? বাইনারি হবে না। এটা অক্টাল হবে না। এই যে 8 এর জন্য এটা অক্টাল হবে না, 8 এর জন্য অক্টাল হবে না। কেন? আমরা অক্টাল সংখ্যাতে 8 9 ব্যবহার করতে পারি না, এই জন্য এটা অক্টাল হবে না।
এরপরে 0 এবং 1 ছাড়া আমরা বাইনারি লিখতে পারি না, অর্থাৎ এগুলা কোনোটাই আমরা বাইনারিতে পাই না, বিধায় এই সংখ্যাটা বাইনারিও হবে না। ঠিক আছে, তাহলে এটা হতে পারে কি, এটা হতে পারে দশমিক, কারণ সেখানে 5 7 8 তিনটেই ব্যবহার করা হয়, দেখো 5 7 8 ব্যবহার করা হয়। আবার হতে পারে এটা হেক্সাডেসিমেল, কেননা সেখানেও 0 থেকে 9 পর্যন্ত এগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ 578 এই সংখ্যাটা হতে পারে দশমিক, হতে পারে হেক্সাডেসিমেল, বাট এই সংখ্যাটা কোনো মতেই বাইনারি কিংবা অক্টাল হবে না। বাইনারি হবে না কারণ সেখানে 5 7 8 এই মৌলিক চিহ্নগুলো ব্যবহার করা হয় না। অক্টাল হবে না কারণ সেখানে 5 এবং 7 ব্যবহার করলেও 8 ব্যবহার করা হয় না, তাই। ঠিক আছে, তাহলে কোন সংখ্যা কোনটা হবে না হবে সেটা আমরা মোটামুটি বলতে পারবো, ঠিক না? আশা করি বলতে পারবে তোমরা। তাহলে এই সংখ্যাটা কেন অক্টাল হবে না বললাম, কেন বাইনারি হবে না সেটাও বললাম। পরীক্ষাতে এরকম থাকে, এরকম থাকে পরীক্ষাতে। ঠিক আছে, বিশেষ করে এমসিকিউতে যে নিচের মানে এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির, এই সংখ্যাটি তোমাকে যদি বলা হয় যে 578 এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির, তো ওখানে ধরো তোমাকে ক তে দিল কি, ক তে দিল দশমিক, কি দিল, দশমিক দিল। খ তে দিল কি, এটা বিশেষ করে 1 2 থাকে, ওই যে মানে এরকম করা ওই যে ধরো 1 কে দিল এরকম, 2 দিল এরকম, 2 দিল কি বাইনারি, 3 দিল যে অক্টাল, কি দিল, অক্টাল দিল। হ্যাঁ, 4 দিল যে কি হেক্সাডেসিমাল, কি দিল, হেক্সাডেসিমাল দিল, হেক্সাডেসিমাল দিল। এবার তোমাকে বলবো যে উত্তর ধরো ক তে, ক তে দিল কি, ক তে দিল যে কি 1 2, খ তে দিল যে 1 3, হ্যাঁ, গ তে দিল যে কি, গ তে দিল যে কি 1 1 4, হ্যাঁ, ঘ তে দিল যে কি 1 2 3, এরকম দিল মনে করো, আর 4 সহ। ঠিক আছে, এখন তুমি উত্তর দিও কোনটা বলো। কারণ এই সংখ্যাটা কিন্তু বাইনারি হবে না, কেন হবে না, 8 এর জন্য বাইনারি হবে না, অক্টাল হবে না, তার মানে উত্তর হচ্ছে 1 এবং 4। এই যে যেখানে 1 এবং 4 আছে সেটা হচ্ছে উত্তর। তো এরকম পরীক্ষাতে আসে বিধায় এটা বললাম, কেমন, এটা পরীক্ষাতে থাকে মাঝে মধ্যে আর কি। হ্যাঁ, তো আমাদের বেসিকের জন্য এগুলো জানা খুব জরুরি। আশা করি এই টপিকসটা বুঝছো। ঠিক আছে, তাহলে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা পদ্ধতির আগের সংখ্যা এবং পরের সংখ্যা লেখাটা আশা করি পারবো। এখন একটু কঠিনে যাই আমরা। হ্যাঁ, কঠিনে বলতে গেলে বাইনারিটা, বাইনারিটা আসলে কঠিন না, কিন্তু এটা আমাদের কাছে একটু কঠিন কঠিন মনে হয়, যে শুধুমাত্র ওখানে 0 এবং 1, তো এটা চোখে দেখতে একটু ঝাপসা ঝাপসা মনে হতে পারে তোমাদের কাছে, যে বারবার 0 1 0 এটা কি। ঠিক আছে, তাহলে আমরা ছিলাম কোথায়, বাইনারিতে ছিলাম। এবার কোথায় ছিলাম, বাইনারিতে। বাইনারিতে যে কোনো সংখ্যাকে প্রকাশ করার জন্য 0 এবং 1 লেখা হয়। আমি একটু বাইনারিটা একটু লিখি, দেখো ধরো 0 থেকে শুরু করলাম, 0 1, এরপর 2 হবে কিভাবে, দেখো 0 1 এর পরে 2 হবে কিভাবে। তো 2 লেখার জন্য দেখো 0 এর পরে মানে 1 এর পর তো নাই, 1 এর পর নাই বিধে আমরা এখানে একটা কি দিব, 0 দিব, এখানে একটা 0 কল্পনা করে সেটাকে আমরা 1 করব, অর্থাৎ এটা হচ্ছে 2। বাইনারি সংখ্যা পদ্ধতিতে এটা 0 0ই রইলো, এটা 1 এটা 2, তাহলে 3 হবে কিভাবে, দেখো আমরা এটাকে 1 বাড়াবো, এটাকে আমরা কি করব, 1 বৃদ্ধি করব। অর্থাৎ আমরা জানি যে কোন সংখ্যার পরের সংখ্যার জন্য 1 যোগ করলে হয়, আবার আগের সংখ্যার জন্য 1 বাদ দিলে হয়, ঠিক না, বিয়োগ করলে হয়। তো পরের সংখ্যার জন্য 1 যোগ করব, আগের সংখ্যার জন্য 1 বিয়োগ করব। তো এটার পরের সংখ্যার জন্য আমরা 1 যোগ করে দিই, অথবা পরের সংখ্যা যেমন 5 এর পরে 6 6 এর পরে 7 7 এর পরে 8 20 এর পরে 21, এরকম হয় না, ওরকম। তো আমরা যদি দেখো 0 এর পরের সংখ্যা তো নাই, তাহলে আমরা কি দিতে পারি, নাকি আছে, দিকে তাকাও, এখানে আছে, আছে না, যে 0 এর পরে 1 আছে, তো আমরা এখানে 1 বসাবো। তো যেহেতু আমরা 0 কে বৃদ্ধি করতে পারছি, এই 1 কে আমরা আর বৃদ্ধি করব না। ঠিক আছে, এই 1 কে আমরা আর বৃদ্ধি করব না। এরপরে দেখো, এবার আমরা এরপরে সংখ্যাতে যাব, তাহলে দেখো এখানে 1 এর পরে যেহেতু নাই, যে দেখো 1 এর পর তো নাই, আর আছে নাই, তাহলে আমরা 0 দিব, এখানেও 1 এর পরে নাই তাই 0 দিব, এখানে একটা 0 কল্পনা করে 1 দিব। তার মানে এটা হলো কত, দেখো এটা কিন্তু 1 ছিল, এটা ছিল 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আমরা এরপরে 5 লিখবো। তো 5 এর জন্য আমরা কি করবো, দেখো এই যে 0 এর পরে আমরা 1 করতে পারতেছি, যেহেতু 0 কে বৃদ্ধি করতে পারতেছি সেহেতু এগুলাকে আর বৃদ্ধি করব না। ঠিক আছে, এবার 6 লিখতেছি, দেখো এই যে 1 এর পরে 0, তো যেহেতু আমরা 1 কে বৃদ্ধি করতে পারি না তাই 0 দিছি, তো এটাকে তো আমরা বৃদ্ধি করতে পারি না, এটাকে পারছি বৃদ্ধি করতে পারি নাই, তাহলে আমরা এটাকে বৃদ্ধি করি 1, আর এগুলো করবো না। ঠিক আছে, তাহলে এরপর 7 হবে কিভাবে, 7 হবে কিভাবে, দেখো 7 হবে যে 0 কে বৃদ্ধি করে 1 লিখবো, এগুলো আর করবো না।
এবার যদি 8 এ আসি তাহলে 8 হবে কিভাবে দেখো, একে বৃদ্ধি করা যাবে না তাই শূন্য, যাবে না তাই শূন্য, এটাকে বৃদ্ধি করা যাবে না তাই শূন্য, পরে একটা এক দিব। এখন এগুলা যে হচ্ছে কি হচ্ছে না সেটা ডিপেন্ড টেস্ট করার জন্য, যাচাই করার জন্য আমরা একটা পদ্ধতি, একটা টেকনিক ব্যবহার করতে পারি। টেকনিকটা হলো, আমরা যদি এখানে একটু করে ওই যে কি বলে এভাবে দেখো, এভাবে দেখো যে আমরা যদি শূন্য, আহ, 1 2 4 8, আবার আমরা এই 4টা বিট নিয়ে রেখে রাখবো। বাইনারিতে কিন্তু এগুলোকে আমি বলতে ভুলে গেছি, বাইনারিতে কিন্তু এগুলোকে বিট বলা হয়। কি বলা হয়? মৌলিক চিহ্নগুলোকে বিট বলা হয় বাইনারিতে। তো আমরা এখানে বিট নিলাম, মানে এগুলো কিন্তু বিটের মান। অর্থাৎ আমরা যদি কোনো 4 বিট ওয়ালা সংখ্যা লিখি, 4 বিট, ধরো এই যে লিখলাম 1 0 1 1 লিখছি মনে করো, এখানে একটা দুইটা তিনটা চারটা, এই 4টা বিট ওয়ালা এই যে সংখ্যাটা, এটাকে আমরা যেহেতু 0 এবং 1 দিয়ে লিখছি এটা, তাহলে এটা একটা বাইনারি সংখ্যা হবে, ধরলাম এটা একটা বাইনারি সংখ্যা। কিন্তু এই বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যায় কত, এই বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যায় কত, সেটা আমরা খুব ইজিলি ভাবে আমরা ওই যে উপরে যে লিখছি 1 2 4 8, এটা দিয়ে আমরা বের করতে পারবো। 1 2 4 8, এটা দিয়ে এই যে 1 2 4 8, এই সংখ্যাটা দিয়ে আমরা খুব সহজে এটাকে বের করতে পারবো যে এই বাইনারি সংখ্যাটার 0111, এই বাইনারি সংখ্যাটার দশমিক মান কত। দেখো এই যে এখানে 1 মানে আমরা হ্যাঁ ধরবো, 1 মানে আমরা কি ধরবো, হ্যাঁ, মানে নেওয়া যাবে। এই যে এই একের মান হচ্ছে এটা, এই একের মান হচ্ছে এটা, এই শূন্যের মান এটা তো না, মানে এটা না, এই একের মান কত 8। তাহলে আমরা যদি 8 2 1 যোগ করি, 8 2 এ 10, 10 1 11, তার মানে এই বাইনারি সংখ্যাটার দশমিক মান হচ্ছে 11। শূন্য মানে কি, শূন্য মানে না ধরে নিব, শূন্য মানে না, মানে এই যে এই সোজা এই বিটটা আমরা নিব না, এটার এই বিটের মান হচ্ছে এটা দশমিক মান, এই বিটের দশমিক মান হচ্ছে এটা, এই একের দশমিক মান হচ্ছে এটা, এটার মান হচ্ছে এটা। ঠিক আছে, এই শূন্যের মান কিন্তু 4। তো যেহেতু শূন্য শূন্য মানে না, তার মানে আমরা এই মানটাকে বাদ দিয়ে বাকি মানগুলোকে যোগ করে দিব। কত কত যোগ করবো, তাহলে এখানে এটার সাথে এটা যোগ হবে, সাথে আবার এটা যোগ হবে, এই যে দেখো এটা আর এটা, হ্যাঁ, এগুলো যোগ করলে যা হয় তা। ঠিক আছে, তাহলে এখন দেখো তো আমরা যদি এটা চিন্তা করি, তাহলে দেখো এটার মান 1, এটার মান 2, এটার মান 4, এটার মান 8, যেহেতু শূন্য এই কোনো মানে হবে না, এই 8 এর মানটাই দেখো, বুঝছে না, এটার মান 1 না, এটা 2, ডাবল করে করে বারবার ডাবল করে করে হবে। তাহলে 1 2 4 8, যদি এখানে আরেকটা থাকতো তাহলে তার মান 16 হতো আর কি, কেমন? ঠিক আছে, যেহেতু নাই, আমরা আমাদের এই বিটের মানগুলো এভাবে দ্বিগুণ করে করে বাড়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যদি আমি এখানে একটা 5 বিট ওয়ালা সংখ্যা লিখি, তো এটাই লিখলাম মনে করো, তাহলে আমরা এটাকে আমরা দশমিক করতে পারবো খুব সহজে, দশমিক মানটা আমরা একদম সহজে করতে পারি। কিভাবে দেখো, এটার মান 1, এটা 2, শূন্য যেহেতু তার মানে আমরা 2 এর মান নিব না, যেহেতু শূন্য, এটার মান তো 2, ঠিক আছে, বাট 2 কে আমরা নিব না। এটার মান 4, এটার মান 8, হ্যাঁ, এটার মান 16, বাট নিব না। এটার মান হচ্ছে 32, এটার মান হচ্ছে 64। তাহলে দেখো এখানে এটা মানে কিন্তু 16 ছিল, বাট আমরা শূন্যের কারণে এটা নিব না, এগুলো নিব না। তাহলে এইটা এইটা এটা এটা যোগ করো, 32 আর 64 যোগ করলে হয় কত, 96, 96 আর 8 8 যোগ করলে হবে কত, 104, 108, 109। এটা হচ্ছে বাইনারি মান। এই যে এখানে 1 2 3 4 5 6 7, 7 বিট ওয়ালা যে বাইনারি সংখ্যাটা আমরা লিখলাম, তার দশমিক মান হচ্ছে 109। ঠিক আছে, আমরা এইভাবে সংক্ষেপে লিখবো, এটা আশা করি তোমরা সবাই এটা পারবে। ঠিক আছে, অর্থাৎ তুমি যে মানটা লিখছো সেই মানটা যে সঠিক তুমি সেটা বুঝবা কিভাবে, তুমি এইভাবে করে তুমি সেটা বুঝতে পারো যে তোমার এই বাইনারি মানটা 109 এর সেটা যে সঠিক। ঠিক আছে, তো আমরা এবার পরবর্তী আলোচনা দেখি, আমরা এখন একটু কি করবো দেখো, আমরা কি কি শিখছি এখন তাহলে, আমরা শিখছি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, এটা শিখলাম। আমরা শিখলাম যে রেডিক্স পয়েন্ট কি, এটা শিখছি। বিভিন্ন সংখ্যা পদ্ধতিগুলো কোন কি কি মৌলিক চিহ্ন বা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা জানলাম। তারপরে সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো কত কত সেটা আমরা একটু জানলাম, ঠিক না, জানলাম না যে দশমিকের ভিত্তি 10, বাইনারির 2,
অক্টাল সংখ্যা পদ্ধতি ভিত্তি 8 এবং হেক্সাডেসিমেলে 16। এটা আমরা জানলাম এখান থেকে। এরপরে বিভিন্ন সংখ্যাগুলো কিভাবে লিখে সেটা আমরা জানলাম, এবং কোন সংখ্যার আগের সংখ্যা কিভাবে বের করে, পরের সংখ্যা কিভাবে বের করে সেটা আমরা একটু ডিটেলস একটু দেখলাম। ঠিক আছে, আশা করি তোমরা আগের সংখ্যা, পরের সংখ্যা, তারপরে আর কি এগুলো বের করতে পারবা। তারপর যদি দুইটার পর সংখ্যা বলে, যদি বলে যে এফ এর সাথে, মানে এই যে এফ আছে না, এফ এফ প্লাস টু সমান কত আর কি, মানে এর সাথে দুই যোগ করলে কত হবে। তো আমরা জানি যে দেখো এই এফ মানে কত, এই এফ এর দুই গড় পড়ে যেতে হবে, অর্থাৎ এটার মান যদি 15 হয় 17 আর কি। এটার মান কত, এফ মানে 15 না, 15 এটা মানে 2, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 17। তো 17কে আমরা কিন্তু কিছু লিখবো, আমরা লিখবো এটাকে হেক্সাডেসিমেলে। কিছু লিখবো, হেক্সাডেসিমেলে। তো হেক্সাডেসিমেলে আমরা জানি কি হবে দেখে বলো। 15 দিয়ে 17, 17 জন্য আমরা 1 লিখবো, এরপরে হ্যাঁ 1 11, এইটা হচ্ছে যে 17। ঠিক আছে, অর্থাৎ দশমিকে দেখতে এটা 11 মতো মনে হচ্ছে, বাট এটা হেক্সাডেসিমেল মান কিন্তু 17। ঠিক আছে, এখন আমরা একটু রূপান্তরে যাব। আমরা কোথায় যাব এখন, একটু রূপান্তরে, সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, সেই রূপান্তরগুলো আমরা একটু দেখব, যে তুমি কোনো একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে নিবা সেটা আমরা একটু দেখব। হ্যাঁ, একটু নোট করবা যারা দেখতেছো ক্লাসগুলো, বা যারা যারা পরবর্তীতে ভিডিওটা দেখবা তারা জাস্ট একটু নোট। ঠিক আছে, তো দেখো আমরা করতেছি কি, আমরা প্রথমত দশমিকের কোনো একটা সংখ্যাকে নিলাম। ধরো আমরা দশমিক একটা সংখ্যা নিলাম কত, যে ধরো 23.27। হ্যাঁ, এই সংখ্যাটা, এটা কিন্তু কি সংখ্যা, এটা হচ্ছে একটি 10 ভিত্তিক সংখ্যা। এটা একটি 10 ভিত্তিক সংখ্যা। 10 ভিত্তিক মানে দশমিক বা ডেসিমেল সংখ্যাকে, কেমন। তো এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে আনবো। আমরা নিব এটাকে কোথায়, বাইনারিতে কনভার্ট করব, অর্থাৎ দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। পরীক্ষাতে এরকম ক নাম্বারের প্রশ্ন আসতে পারে, বা গ এবং ঘতে আমাদের সিকিউতে আসে, কেমন সৃজনশীল প্রশ্নের মধ্যে গ এবং ঘতে আসতে পারে এরকম সংখ্যাগুলো রূপান্তরগুলো। তো আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যখন আমরা বাইনারিতে আনবো, আমরা জানি যে দশমিকের ভিত্তি 10 ছিল, বাইনারির 2 ছিল, অক্টালের 8 ছিল, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত, 16 ছিল। ঠিক না, আমরা জানি যেগুলো এই ভিত্তিগুলো। তো আমাদের এই সংখ্যাগুলোকে রূপান্তর করতে হলে ভিত্তি দিয়ে কিছু কাজ করতে হয়। ঠিক আছে, বলো কি বলছি। মানে তুমি কোনো একটা সংখ্যা পদ্ধতিকে যখন তুমি অন্য একটা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করবা, তখন তোমাকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ এই যে 10, 2, 8, 16, এগুলো নিয়ে তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এখন দেখো আমরা যেটা নিলাম সেটা হচ্ছে এই সংখ্যা পদ্ধতিটার বাইনারি মান কত, আমরা সেটা বাইর করব। এই যে 23.27 যেটা আছে, এটার বাইনারি মান কত এটা আমরা বের করব। তো এটার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে প্রথমে ওই যে এই যে এটার ভিত্তি হচ্ছে কত 10, আর বাইনারি ভিত্তি কত 2, তার মানে 10 এবং 2 দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আবার যদি এটাকে আমি যদি আবার অক্টালে নেই, যদি আমি এটাকে অক্টালে প্রকাশ করি, তখন 10 এবং 8 নিয়ে আমাদের কাজ, 10 এবং 8 নিয়ে আমাদের কাজ। যদি আমি এটাকে আবার হেক্সাডেসিমালে নেই, তখন 10 এবং 16 নিয়ে আমাদের কাজ। কথাগুলো কি বুঝছো, এই যে ভিত্তি যে 10 আছে, 2 আছে, 8 আছে, 16 আছে, তো তোমাকে আগে চিন্তা করতে হবে সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে এবং কোন পদ্ধতিতে নিতে হবে, মানে কত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আছে এবং কত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে তোমাকে নিতে হবে। তো যেমন যদি আমরা প্রথমে বাইনারিটাই দেখি, আমরা যদি প্রথমে বাইনারিটাই দেখি, তাহলে 10 এবং 2 নিয়ে কাজ। ঠিক না, এই যে 10 এবং 2 নিয়ে কাজ। তো আমাদেরকে একটা কথা একদম ক্লিয়ার ভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি আছে না, এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে যতগুলো আমরা পারস্পরিক রূপান্তর করব, ঠিক আছে, মোট 12টার নিয়ম হবে এখানে। এই 12টা রূপান্তরের যে নিয়ম হবে, এই 12টার মধ্যে কোথাও ভিত্তি 10-এর কাজ নাই। ভিত্তি 10-এর কি নাই, কোনো কাজ নাই। ঠিক আছে, তুমি দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নাও, মানে তুমি একটা দশমিক সংখ্যাকে বাইনারিতে নিবা বা অক্টালে নিবা বা হেক্সাডেসিমালে নিবা, তো এটার ক্ষেত্রে তোমাকে ভিত্তি 10-এর কোনো কাজ নাই। ঠিক আছে, তাহলে কাজ করতে হবে কি দিয়ে, বাইনারির জন্য 2 দিয়ে, অক্টালের জন্য 8 দিয়ে, হেক্সাডেসিমালের জন্য 16 দিয়ে। কি করবা একটু পরে বলতেছি। এই যে ভিত্তি 2, 8, 16 দিয়ে আমরা কাজগুলো করবো, তো করবো, কিন্তু কি করব সেটা একটু পরে বলতেছি। কিন্তু এটা মনে রাখো যে ভিত্তি 10 দিয়ে কোনো কাজ করা যাবে না, কাজ করতে হয় না। ঠিক আছে, এখন দেখো কি করব, আমরা
দশমিক সংখ্যাকে আনতেছি বাইনারিতে। তো যেহেতু 10 এবং 2 ভিত্তি নিয়ে কাজ, আবার একটু আগে বললাম যে 10 ভিত্তির কোনো কাজ নাই, তাহলে আমরা 2 ভিত্তি দিয়ে করব। হ্যাঁ, তো যেহেতু দশমিক থেকে বাইনারিতে নিব, সেহেতু আমরা ওই যে 2 ভিত্তি যেটা আছে, হ্যাঁ, এই যে 2 ভিত্তি আছে না, এই 2 ভিত্তি দিয়ে আমরা যখন এই বাইনারিতে যখন কাজ করব, তখন আমরা কি করব, পূর্ণ সংখ্যা এবং এই সংখ্যাটা এখানে আমরা এটাকে দুইটা ভাগ করে ফেলবো। একটা হচ্ছে যে 23, আর একটা হচ্ছে কত, 0.27। ঠিক আছে, এটাকে আমরা ভাগ করে ফেলবো, দুইটা অংশ করে ফেলবো। ঠিক আছে, তো দুইটা অংশ করে আমরা এই যে 23 যে সংখ্যাটা আছে, এটাকে আমরা করব ভাগ এভাবে, আর এইটাকে আমরা করব গুণ এভাবে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু দশমিক সংখ্যাকে বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে পূর্ণ সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করতেছি, আর দশমিক যুক্ত সংখ্যাটাকে, দশমাংশটাকে 2 দ্বারা গুণ করতেছি। ওই যে ভিত্তি 2 ছিল, নিতেছি কিন্তু বাইনারিতে। এখন দেখি তোমরা বলো, যদি আমি এটাকে অক্টাল নিতাম তাহলে কত দ্বারা গুণ কিংবা ভাগ করতাম? অক্টালে নিলে কত দ্বারা? এই যে এইভাবে হবে কিন্তু, কেমন, দশমিক থেকে তুমি বাইনারিতে নিলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। অক্টালে যদি তুমি নাও তখন হবে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। যদি তুমি হেক্সাডেসিমালে নাও তখন হবে 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ। এইরকম ব্যাপারটা। তার মানে যদি আমরা মনে রাখতে পারি যে দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমালে নিতে হলে ওই সংখ্যা পদ্ধতি, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে আমরা নিব সেই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ আর দশমিক যুক্ত সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হবে। এতটুকু মনে থাকলে তোমরা বাকি কাজ করতে পারবে। ঠিক আছে, কি বলতেছি, যে দশমিক সংখ্যা থেকে যদি বাইনারি, অক্টাল কিংবা হেক্সাডেসিমাল সংখ্যাতে আমরা নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাতে নিব সেই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ, দশমিক সংখ্যার ক্ষেত্রে গুণ করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা বুঝছি, বাইনারি হলে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। অক্টাল হলে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে গুণ। হেক্সাডেসিমাল হলে 16 দিয়ে ভাগ, 16 দিয়ে গুণ। এখন গুণ তো করবো, এখানে গুণের মধ্যে কিন্তু একটা কিন্তু আছে, দেখো কিন্তুটা। হ্যাঁ, কিন্তুটা কি, এখানে এই যে আমরা 2 দিয়ে ভাগ করলে দেখো এখানে ভাগশেষ থাকবে, এটা কিন্তু এখানে আবার দশমিক আনা যাবে না। হ্যাঁ, আমরা যদি এটাকে ভাগ করি, যে আমরা 11 দুগুণ 22 পাচ্ছি, কত পাচ্ছি, 11 দুগুণ 22, তাহলে এক বেশি আছে না, ওই যেই এক বেশি আছে সেটাকে আমরা পাশে লিখবো এখানে, অর্থাৎ ভাগশেষ পাশে বসবে। ঠিক আছে, আবার এবার আমরা এই একটাকে করব না, আর এই যে এইটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করবো, 11কে 11 দিয়ে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি কত, 5 পাচ্ছি, 5 দুগুণ 10, আবার ভাগশেষে এক থাকতেছে, থাকতেছে না। এবার আবার আমরা 5কে ভাগ করি, এখন যাবে 2 দুগুণ 4, আবার এক থাকবে। ঠিক আছে, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে এখন যাবে একবার। তো 2 একে 2, ভাগশেষ কিছু নাই কিন্তু। এখন আবার 2 দিয়ে ভাগ করি, দেখো 2 দিকে একে ভাগ যাবে, হ্যাঁ যাবে, 0 বার যাবে আর কি, তাহলে ভাগশেষ এক থাকবে। অর্থাৎ আমাদের এখানে ভাগফল 0 করতে হবে। ভাগফল কি করতে হবে, আমরা ভাগটা যখন করব, নিচে দেখো এই নিচে কিন্তু এখানে ভাগফলটা বসবে, আর পাশে আমরা ভাগশেষটাকে নিয়ে যাব। পাশে আমরা কি নিব, ভাগশেষটাকে নিব। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে 23 সমান আমরা কি পেলাম বলতো, 23 সমান আমরা পাইছি এই যে 1 1 1 0 1 পাইছি না। এখন কথা হচ্ছে এইগুলাকে আমরা কি এই দিক থেকে লিখবো নাকি নিচ থেকে লিখবো? কোথা থেকে লিখবো আমরা? আমরা এই ক্ষেত্রে আমরা শুরু করব নিচ থেকে, অর্থাৎ 1 হবে, 0 হবে, 1 1 1, এই যে 3টা 1 এমন হবে। এইটা হচ্ছে 23-এর বাইনারি মান। ঠিক আছে, দশমিক সংখ্যা 23-এর বাইনারি মান কত, 10111। ঠিক আছে, আবার এটাকে যোগ করলে কি 23 হয় দেখি তো, আমরা যদি এটাকে রূপান্তর করি, দেখো এই যে 1 একের মান হচ্ছে 1, এই একের মান হচ্ছে কত, 1-এর ডাবল 2। ঠিক আছে, আবার এই একের মান হচ্ছে যে 2-এর ডাবল অর্থাৎ 4, আবার এই এটার ডাবল কত, এই যে 4-এর ডাবল 8, 8 কিন্তু হবে না। তার মানে এবার 8-এর ডাবল কত, এই যে এটা 16। এখানে আমরা এটা ডাবল নিই নেই, এটা ডাবল কি হবে, হবে না, যেহেতু এটা শূন্য। তাহলে এবার দেখো 16 4 20 21 22 23 মিলছে নি, এই যোগফল কি এটা হয়, হয়, হয়েছে না, হয়েছে তো। তার মানে আমরা যে রূপান্তরটা করছি এটা সঠিক। ঠিক আছে, এই যে 23-এর বাইনারি মান এটা সঠিক। অনেক স্লো বলতেছি, আশা করি তোমরা বুঝতেছো কথাগুলো, অনেক স্লো বলতেছি তোমাদেরকে। ঠিক আছে,
তাহলে আমরা 23-এর বাইনারি মান তো পাইলাম। এবার 0.2 বাইনারি মান কত দেখো, আমরা এখানে গুণ করব, কি করব, 27 যোগ 54 কত হয়, 27 যোগ কত হয়, এই যে 54, আমরা এখানে 2 ঘর রেখে দিব, তাহলে এখানে এখানে আমরা একটা শূন্য দিতে পারি, ঠিক আছে। আবার গুণ দিব 2 দিয়ে, 54 দুগুণ 108 কত হয় বলো, 108 কে আমরা এভাবে লিখি না, আমরা এই যে 2 ঘরের পরেরটাকে বেশি নিয়ে আসবো, তাহলে আবার গুণ করো 2 দিয়ে, তখন হবে কত, 8 দুগুণ 16, মানে এদিকে শূন্য, আবার যদি আমরা 2 দিয়ে গুণ করি তখন পাচ্ছি 32, তার মানে এদিকে আবার শূন্য, আর না যাই, আমরা আর না যাই, তাহলে আমরা এখানে যে 0.27 যেটা, এটা সমান আমরা কি পাচ্ছি, আমরা এটা লিখবো কিন্তু আবার উপর থেকে, এটা আমরা কোন দিক থেকে লিখবো, উপর থেকে লিখবো, তার মানে 0100 লিখতে পারি, 0100 ডট ডট, কারণ এখানে অঙ্কটা শেষ হয়নি এখনো, শেষ করতে পারছি আমরা, যদি এখানে শূন্য চলে আসতো তাহলে আমাদের অঙ্কটা শেষ হতো, কিন্তু এটা শেষ হচ্ছে না, মনে হচ্ছে অঙ্কটা আরো অনেক করা লাগবে, তো আমরা আমাদের পরীক্ষাতে আসলে এটা আমরা কয়বার করবো, 3বার বা 4বার, সর্বোচ্চ 4বার করলেই এনাফ, আর 4বার আগে যদি শূন্য এসে যায় তো সেখানেই শেষ, ঠিক আছে। 3বার 4বার করলেও যদি শূন্যটা না আসে, সেক্ষেত্রে আমরা 4বারের মধ্যে স্টপ করে দেবো, দরকার নাই আর করার। তুমি করতে পারো, তোমার খাতার পৃষ্ঠা যাবে, কিন্তু নাম্বার একই, তুমি যদি এখানে দশমিক পরে যদি তুমি এখানে 10টা করো লিখো, তুমি যে নাম্বার পাবা দশমিক দিয়ে এখানে মানে পয়েন্ট দিয়ে 0100 এটা লিখলে তুমি সেম নাম্বার পাবা। তো আমরা কেন টাইম নষ্ট করবো, ঠিক আছে, আমরা এতটুকু 4 ঘর পর্যন্ত রেখে দিব। তাহলে আমরা আলটিমেটলি এই যে সংখ্যাটা যে লিখলাম এখানে, এটার মান আমরা কত পেয়েছি দেখো তো, এই যে এটার মান হচ্ছে, আমরা লিখবো এখন এখানে, এই যে আমরা এখানে মানটা লিখি, কত পাইলাম, আমরা পাইছি 1 0 তিনটা 1 পয়েন্ট দিয়ে এখানে পাইছি 0100 ডট 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 2, ঠিক আছে। তো এটাকে আমরা যেভাবে করছি, আমরা বাকি সংখ্যাগুলো একদম সেম ভাবে, অর্থাৎ এখানে যে 8 নিয়ে আসবো আর কি, ঠিক আছে। আর এখানে মনে রাখবো, এই সংখ্যাটাকে আমরা নিচ থেকে লিখে যাব, আর এটাকে উপর থেকে, অর্থাৎ দশমাংশগুলোকে উপর থেকে লিখবো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাক্সগুলোকে আমরা নিচ থেকে সাজাবো আর কি, এখানে যে সাজালাম নিচ থেকে, আর এটা যে এখানে সাজাচ্ছি দেখো এটা উপর থেকে, ঠিক আছে। কারণ এখানের মধ্যে এটার মানটা কি হবে বলো, এটাকে আমরা ওই যে আহ, কি বলি, এম এস বি, ঠিক আছে, আর এটা হচ্ছে কি এলএসবি, এটার ক্ষেত্রে উল্টা, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, কি বলতেছি বলো, এখানে এমএসবি মানে কি, মোস্ট, এমএসবি মানে হচ্ছে যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, ঠিক আছে। আর এল এস বি, এখানে এল মানে মানে লিস্ট, এল ই এস টি, ঠিক আছে, এটা আর কি। আশা করি এই অংশটাও বুঝছো, ঠিক আছে। আশা করি তোমরা এই অংশটাও বুঝছো, যে এমএসবি এলএসডি রূপান্তর, যেটা রূপান্তর এখানে কিন্তু 3টা নিয়ম, এই যে আমরা এখানে 2 দিয়ে দেখাইছি, তোমরা এখানে 8 দিয়ে করলে অক্টাল পাবা, ঠিক আছে, আর 16 দিয়ে ভাগ করলে তোমরা কি পাবা, হেক্সাডেসিমেলটা পাবা আর কি। তাহলে এখানে একের একের ভিতর 3, একের ভিতর 3, ঠিক আছে, আশা করি বুঝছো। এখন যদি আমরা কি করি দেখো, এখন এই যে আমরা একটু আগে এখানে বাইনারি যে সংখ্যাটা পাইছি না, এখন দেখো আমরা একটু আগে বাইনারি যে সংখ্যাটা পাইছি, ধরো আমি এই যে 23-এর জন্য নিচ্ছিলাম কত জন্য, 10111, এটা একটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা মানে ওই যে 23 কি করছিলাম আর কি, কেমন, এই যে 23 যে দশমিক ছিল, এই যে 23 ছিল না, এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে বসাচ্ছিলাম একটু আগে করে, আমরা কিন্তু এটা পাইছিলাম, দশমাংশটাকে বাদ দিলাম, এটা থেকে করি আবার দেখো, হ্যাঁ। এখন যদি আমরা এই বাইনারিকে দশমিকে নিতে চাই, তাহলে আমরা সংক্ষেপেও নিতে পারি, কিন্তু ডিটেলসে নিতে গেলে আমাদেরকে একটু কাজ বেশি করতে হবে, হ্যাঁ, ডিটেলসে নিতে গেলে কাজ কি করতে হবে, একটু বেশি করতে হবে, হ্যাঁ, বেশি কিরকম, ধরো বেশিটা হচ্ছে এমন, এমন কিরকম দেখো, ধরো আমরা এটাকে এখন নিচ্ছি করে দেখো, আমরা এখন বাইনারিকে দশমিকে নিব, তো সেই ক্ষেত্রে আমরা এই যে এই 1011 পাইছিলাম না, এটাকে আমরা একটা সমান দিয়ে লিখবো যে কি 1 গুণ 2 যোগ, দেখো এই যে 1, এই যে এটা ভিত্তি 2 তাই, ও এখানে একটু বলে রাখি দেখো, আমরা তখন দশমিক থেকে বাইনারিতে আনছি তখন 2 দিয়ে ভাগ গুণ করছি, এখন দশমিক থেকে যদি বাইনারি থেকে আমরা দশমিকে নিই, এখন যে আমরা 10 দিয়ে কাজ করবো এমন কিন্তু না,
কেননা আমি আগেই বলছিলাম যে আমরা যে সংখ্যা পদ্ধতিতেই নিই না কেন, ভিত্তি 10-এর কোনো কাজ নাই। এখন যেহেতু এখানে 2 এবং 10 ভিত্তিকের কাজ, তো ভিত্তি 10-এর তো কাজ নাই, তাহলে আমরা কি দিয়ে করব? 2 দিয়ে করব, ঠিক আছে? 2 দিয়ে গুণ করতেছি। তাহলে এরপর আবার কত হবে দেখো, 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। এই যে এখানে দেখো শূন্য, এই যে 1 0 1 এই যে 1 0 1 1 1 তিনটা 1 ছিল। প্রত্যেকটাকে আমরা প্রত্যেকটাকে আমরা কি করছি? প্রত্যেকটাকে আমরা একটা 2 দিয়ে গুণ করছি, কারণ কি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি ছিল 2, তাই। এখন আমরা এই যে ডান পাশ থেকে 0 1 2 3 4 দিয়ে যাব, ঠিক আছে? এভাবে। এবার দেখো 1 2 4টা গুণ করলে হবে কত? 16। এখানে 0 গুণ হবে কত? 8। এখানে হবে 1 গুণ 2 স্কয়ার করলে 4 হয়। এখানে হবে 1 গুণ 1। এখানে হবে 1 গুণ, না এটা তো 2 হবে নাকি? হ্যাঁ, এদিকে হবে 1 গুণ 1 হবে, 1 হবে। তাহলে 16 একে 16 যোগ এটা 0 দিলাম না, হ্যাঁ? 4 একে 4 যোগ 2 একে 2 যোগ 1 একে 1 সমান 23 হয় দেখো। হয়েছে না? হয়েছে। ঠিক আছে? তাহলে এটা হলো বাইনারি সংখ্যাকে দশমিকে নেওয়ার আরেকটা নিয়ম। আমরা তখন সংক্ষেপে নিয়েছিলাম যে এটাকে আমরা ধরছিলাম 1, এটা 2, এটা হচ্ছে যে কত 4, এটা 8, 8কে আমরা নিই নাই শূন্য বিলে তাই এটা 16। দেখো যে 16 4 2 1, এই যে 16 4 2 1, ঠিক আছে? যোগ করলে হয় 23। তো এটা হচ্ছে সংক্ষেপে। আমরা যদি আমাদের পরীক্ষাতে যদি খ নাম্বারে দেয় বা গ নাম্বারে দেয়, তো আমরা এত সংক্ষেপে এভাবে মিলে দিতে পারবো না। এটা জাস্ট এমসিকিউর জন্য তুমি এটা করতে পারো, বাট অঙ্কের সিকিউর জন্য তোমাকে এরকম করে দেখাতে হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হলো, যদি পাশে দশমিকওয়ালা কিছু থাকতো, ধর আমি যদি এখানে একটু বাড়াই দেই, যদি আমি এখানে একটা দশমিক দিয়ে, ধর আমি একটা দশমিক দিলাম, দিয়ে আমি এখানে আরেকটা এক 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 দিলাম মনে করি জাস্ট এতটুকু, এই অংশের জন্য আমরা কি করবো? এখানে যা ছিল তাই থাকবে। দেখো দশমিক থেকে আমরা এখানে দিব না, এই দশমিক থেকে আমরা এখানে দিব না, আমরা ঠিক যোগ দিয়ে আবার এখানে 1 গুণ 2 যোগ 1 গুণ 2 এটা লিখে দেবো, যে এটার জন্য এটা, এটার জন্য এটা। শুধু আমরা কি করব, এখানে পাওয়ার দেওয়ার সময় -1 -2 এটা দিব। এই দশমিকটা এখানে দেওয়া লাগবে না, দশমিকের পরে যা ছিল তাই আমরা আনছি, শুধু ওগুলাকে পাওয়ার করার সময় আমরা ঋণাত্মক দিয়ে দিব। এর আগে পাওয়ার যে আমরা 1 2 3 লিখবো, তার আগে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? তাহলে সাথে শুধু আমরা এবার কি করবো, এখানে যে প্লাস দিয়ে এটাকে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক না? আবার যোগ দিয়ে এটাকে লিখতে পারি আমরা 1/4, পারি কিনা? ঠিক আছে, এটা লিখতে পারতেছি। তাহলে এরপরে যোগ দিয়ে পারতেছি আমরা এখানে, এটা কত লিখতে পারছি 0.5, যোগ দিয়ে লিখতে পারতেছি কত 0.25। তো যোগ করলে দশমিক কত হবে? 0.75 কত হবে? 0.75, ঠিক আছে? তাহলে ওই যে দেখো আমরা কিন্তু এখানে দশমিকটা এখানে আনি নাই, এই দশমিকটা এখানে কোথাও আসে নাই, কারণ এগুলোকে ভাগ করলে দশমিকটা অটোমেটিক আসবে। আমরা শুধু দশমিকের পরের অংশগুলোর জন্য কি করব, পাওয়ারের মধ্যে একটা ঋণাত্মক। একটু মনে রাখো, মূল সংখ্যাগুলো অর্থাৎ দশমিকের আগে যেগুলো পূর্ণ সংখ্যা ছিল, সেগুলোকে আমরা ডান পাশ থেকে 0 1 2 3 4 দিয়ে লিখে আসছি, আর দশমিকের পরেগুলোর জন্য শুধু আমরা -1 -2 এটাকে দিয়ে দিচ্ছি। আরেকটা হলে -3 -4 দিতাম আর কি, হ্যাঁ ওইরকম। ঠিক আছে? এখানে এই যে এটাকে ভাগ করলে এখানে আলটিমেটলি অটোমেটিক দশমিকটা আসিয়ে যায়, সমস্যা নেই। এই হচ্ছে যে ব্যাপার, ঠিক আছে? এখন এইটা যেভাবে করছি, আমরা কোনো অক্টাল সংখ্যাকে নিলেও সেম ভাবেই করতাম। ধরো আমি যদি লিখতাম এখানে অক্টালের সংখ্যা যদি লিখতাম, ধরো এটা কত 3 4 7, এটা একটা অক্টাল সংখ্যা, আর ধরো 0.5 আছে এখানে। হুম, তো এটা যদি অক্টাল সংখ্যা হয়, এটাকে নেওয়ার জন্য আমরা সেম ভাবে করতাম আর কি, এটা এটা যেভাবে করছি সেম ভাবে। এমন একটু সংক্ষেপে বলি, অর্থাৎ এখানেও কি হইতো, এখানে যে দেখো 3 গুণ 8, এই 8টা আসছে বৃত্তি, এই যে অক্টালের বৃত্তি 8টাই, যোগ হবে আবার কত, এই যে 4 গুণ 8, যোগ হবে 7 গুণ 8, যোগ হবে 5 গুণ 8। এটা তো দশমিক ছিল কিন্তু দেখো, তার মানে আমরা 7 থেকে পাওয়ার করবো, এই যে 7 গুণ 8, এখানে পাওয়ার হবে 0 1 2, আর এদিকে হবে -1। আশা করি বুঝছো। এটার পরের লাইনের কি এটা, হ্যাঁ?
তো সমান দিয়ে আমরা কি লিখবো এবার? এই যে 3 গুণ 8, 8 কত 64 যোগ 4, 8 এর পাওয়ার 1 মানে 8 একে 8, 7 19 এর পাওয়ার 0 মানে 1, আর এখানে হবে কত উপরে 5 নিচে 8 একে 8। ঠিক আছে, এবার এগুলাকে গুণ করো, এটাকে ভাগ করো, পরে যোগ করো, দেখবে যোগ শেষ। ঠিক আছে, তাহলে কত হলো এখানে 64 গুণ হচ্ছে যে 3, 192 পাচ্ছি। 4 আড়া কত 32, 7 একে 7, এরপরে 5কে যদি 8 দিয়ে ভাগ করি, 5কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি পাচ্ছি 625, 0.625 পাচ্ছি। এবার আমরা যদি যোগ করি কত হয় দেখো, 192 যোগ হবে 32 আর 7, 231, কত হচ্ছে 231.625। এইটা হচ্ছে যে এই যে এটার দশমিক মান হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো এই অংশটা। তো হেক্সাডেসিমেলটাও সেম ভাবে হবে, এর ভিতরে কিছু না, ওখানে 16 আসবে, এটা হচ্ছে কথা। হ্যাঁ, হেক্সাডেসিমেল করার সময় আমরা 16 দিয়ে গুণ করব, কারণ দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10 আর হেক্সাডেসিমেল সংখ্যার ভিত্তি হচ্ছে 16, তাই আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এবার তাহলে আমরা দেখো, আমরা দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলটা দেখলাম। আবার এগুলা থেকে বাইনারিতে দশমিকে আসে কিভাবে সেটাও আমরা একটু দেখলাম। এখন দশমিক থেকে আমরা ক্লোজ করে দিই, দশমিক থেকে আমরা বাদ দিয়ে আমরা এখন যাব কোথায়, বাইনারি থেকে অক্টালে। কোথায় যাব, বাইনারি থেকে অক্টালে যাব। হ্যাঁ, ধরো আমরা একটা বাইনারিতে নিলাম, বাইনারি সংখ্যা নিলাম, ওই যে একটু যা লিখছি শূন্য, এটা এটা, হ্যাঁ, এই যে 1 1 1, একটু বড় সংখ্যা নিই, ধরো একটু বড় নিলাম, চারটা নিলাম, 1 2 3 4 5 6 7 8 9, এখানে একটা দশমিক দিয়ে দিই, বড় সংখ্যা নিলাম। তাহলে এটা একটা বাইনারি সংখ্যা, এটা একটা কি সংখ্যা, বাইনারি সংখ্যা। এটাকে আমরা দেখো এখানে কিন্তু এখন দশমিক সংখ্যাটা আমরা আর আলোচনায় আসতেছি না, বাদ এটা, কারণ আমরা দশমিক থেকে বাইনারিতে অক্টালে অ্যাক্সেসিবল আসছি এবং গেছিও। হ্যাঁ, মানে দশমিক থেকে এই তিনটা সংখ্যা পদ্ধতিতে আনা এবং নেওয়া, এটা আমরা দেখলাম। এখন বাইনারি থেকে অক্টালে আসবো, হেক্সাডেসিমালে আসবো। ঠিক আছে, তো দেখো বাইনারি সংখ্যাকে তুমি যদি অক্টালে আনতে চাও, তোমাকে প্রথম কাজ হবে এগুলোকে দেখো, বাইনারির জন্য 3 বিট লাগে। কয় বিট লাগে একটু মনে রাখবা, বাইনারি থেকে অক্টালের জন্য 3 বিট, মানে অক্টালে 3 বিট, হেক্সাডেসিমালে 4 বিট। কেন 3 বিট 4 বিট দেখো, আমরা অক্টালে সর্বোচ্চ সংখ্যা কত 7 না, মানে অক্টালে সর্বোচ্চ সংখ্যা কত, যে 0 থেকে 7 না, 7। আর এখানে হচ্ছে 0 থেকে কত 15, 15 মানে এফ আর কি, কেমন 15 মানে এফ আর কি, হ্যাঁ 15 ধরে নিব। তো এখন দেখো আমাদের 7-এর পর আমরা লিখতে পারি না, এখন 7-এর জন্য আমাদের বিট লাগে কয়টা, দশমিকে যদি আমরা ধরি, তাহলে এই যে দেখো 1 2 4, এই যে দেখো এই তিনটাকে যদি আমরা যোগ করে দেই কত হচ্ছে দেখো, এই যে এটার জন্য 1, এটার জন্য 1, তিনটা মানে তো লাগবে। তার মানে যে দেখো এই 3 বিটওয়ালা সংখ্যার সর্বোচ্চ মান হচ্ছে 7, 7 না, বুঝছো কিনা বলো। এই জন্য কোনো বাইনারি সংখ্যাকে 3 বিট করে সাজালে আমরা অক্টাল পাবো। ঠিক আছে, কয় বিট করে সাজালে, 3 বিট করে সাজালে অক্টাল পাবো। আর যদি আমরা এখানে একটা বিট বাড়াই দেই, দেখো 4-এর পর 8 না, এখন এই সবগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি, মানে এটার জন্য 1 নিব, এটাও 1 নিব, এটা 1, এটাও 1 নিলাম, তাহলে এই সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি কত দেখো 15 পাচ্ছি। এই এটা হচ্ছে হেক্সাডেসিমাল আর কি, ঠিক না, 4 বিট। এর জন্য আমরা একটু মুখস্থ বলে থাকি যে অক্টালের জন্য 3 বিট, হেক্সাডেসিমালের জন্য 4 বিট, কেননা হেক্সাডেসিমাল সংখ্যার সর্বোচ্চ মৌলিক চিহ্ন হচ্ছে 15, এবং এই 15 লেখার জন্য 4 বিট ওয়ালা বাইনারি সংখ্যা লাগে। ঠিক আছে, বলো কি বললাম, যে অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, এই 7কে লেখার জন্য 3 বিট ওয়ালা একটা কি লাগবে, বাইনারি সংখ্যা লাগবে। ঠিক আছে, এবং তিনটেতে 1 লাগবে, যে দেখো 1 1 1 নিলে এটার মান 1, এটার মান 2, এটার মান 4, তাহলে যোগ করলে 4 6 7 হচ্ছে, তার মানে এই যে অক্টাল জন্য 3 বিট, একটা দুটো তিনটা। আর হেক্সাডেসিমালের জন্য দেখো এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, সাথে এটাও লাগবে, যে 8 12 13 14 15, ঠিক না, তার মানে আমরা 4 বিট ওয়ালা সংখ্যা পাচ্ছি, এটা হচ্ছে হেক্সাডেসিমালের জন্য। ঠিক আছে, আশা করি এই অংশটাও ক্লিয়ার হয়েছে তোমাদেরকে। তাহলে আমরা অক্টালে যখন করব, আমরা এই যে দেখো দশমিকের এখান থেকে
3 বিট করে সাজাবো। আমরা করতেছি এখন অক্টাল। কি করতেছি? অক্টাল করতেছি। দেখো এখান থেকে এই 3 বিট নিয়ে একটা, এখান থেকে আবার এই 3 বিট নিয়ে একটা, আর এখানে সিঙ্গেল যেহেতু এক আছে, এটা এক সিঙ্গেল থাক, সমস্যা নাই। অর্থাৎ আমরা এটাকে আবার এদিকে করবো কি, দেখো এদিকে, এদিকে লিখবো ডান পাশ থেকে বাম পাশ থেকে এই তিনটা মিলে একটা, আর এটা সিঙ্গেল থাকবে। তাহলে আমরা এটাকে একটা অ্যারো দিয়ে যখন আমরা অক্টাল করব, তখন আমরা লিখবো কি, আমরা লিখবো যে এই যে শুধু শূন্য দিয়ে এক লিখবো, একটু স্পেস দিয়ে লিখবো যে কত, 0 1 1, 0 1 1, আর একটু স্পেস দিয়ে 1 0 1। বুঝতেছি না? দেখো এই যে এটা সিঙ্গেল রাখলাম, দল করতেছি এখন, এইটা তিনটা মিলে একটা, আবার এই তিনটা মিলে 1 0 1 মিলে একটা, আবার দশমিক দিয়ে এরপরে 0 1 0 একটা, শুধু এক একটা রাখলাম। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা দলে বিভক্ত করেছি। এখন আমরা এটাকে যদি বাইনারি মানে যদি আমরা দশমিকে নিয়ে দেখাতে চাই, তাহলে আমরা এমন দেখাতে পারি। কেমন? এই একের জন্য একই হবে, আর এটার জন্য কত, দেখো এটা 1, এটা 2, এটা 4। তো 4 তো গ্রহণযোগ্য না শূন্যের কারণে, অর্থাৎ 2 আর 1 যোগ করলে 3 পাচ্ছি। এরপর এখানে এটা 1 2 গ্রহণযোগ্য না, এটা 4, তাহলে 4 একে কত হচ্ছে, 5 হচ্ছে, দশমিক দিলাম। এখন এটা 1, এটা 2, এটা 4, শূন্যের জন্য এটা গ্রহণযোগ্য না, শূন্যের জন্য এটা গ্রহণযোগ্য না, শুধু আছে 2, আর এটা তো 1 একই আছে। ঠিক আছে, তার মানে এই যে এত বড় একটা বাইনারি সংখ্যা, তার অক্টাল মান হচ্ছে এইটা। আশা করি ক্লিয়ার। এত বড় বাইনারি সংখ্যাটার অক্টাল মান কত? এটা আমরা 3 বিটে সাজাইছি। ঠিক একইভাবে যদি আমরা এটাকে 4 বিটে সাজাই, তাহলে আমরা পাবো কিসের মান পাবো বলতো? 4 বিটে সাজালে আমরা পাবো হেক্সাডেসিমেলের মান। এই যে দশমিক ছিল না এখানে, এই যে 4 বিট, এই 4, 1 2 3 4, আবার এখান থেকে শুরু করে এই, এখানে তো আর নাই, আমি তুমি চাইলে শূন্য একটা দিয়ে 4টা মিলে দিতে পারি, সমস্যা নেই। আবার এখানের মধ্যে তো 4টা আছেই। তাহলে যদি আমরা এটাকে দল করি, এবার দল করলে আমরা পাচ্ছি 0 1 0 1 একটা, আবার 1 1 0 কে একটা দশমিক দিয়ে 0 1 0 1 আরেকটা। এটা কি করতেছি? হেক্সাডেসিমাল করতেছি এখন। হ্যাঁ, এবার এখানে দেখো এটা 1, এটা 2, এটা 4, এটা 8। তো এখানে এটা এটা বাদ দিলে 4 1 5 পাচ্ছি, আর এদিকে 1 2 4 8, এটা তো বাদ, 8 4 12 1 13, এটা পাচ্ছি আমরা 13, আর দশমিক দিয়ে এরপরে পাচ্ছি এখানে কত, 1 2 4 8। তো এটা 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 বাদ, 4 1 5 পাচ্ছি আমরা। ঠিক আছে, এখন এই যে আমরা এখানে 13 যে পাইছি, বলো হেক্সাডেসিমালে কিন্তু 13 ব্যবহার করা যায় না। 13 এর জন্য তোমাকে দিতে হবে ডি। কি দিতে হবে? ডি দিতে হবে। তার মানে আমরা এটাকে আমরা দিতে পারতেছি 5 ডি দশমিক। আচ্ছা, ঠিক আছে, 13 এর জন্য আমরা ডি কে ইউজ করলাম এখানে। 13 এর জন্য আমরা কি ইউজ করব? ডি ইউজ করব এখানে। ঠিক আছে, আশা করি তোমরা এই যে বাইনারি সংখ্যা থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল, এই টপিকসটাও তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এই টপিকসটাও আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা বাইনারি থেকে অক্টালে গেলাম, হেক্সাডেসিমালেও গেলাম, এখন আসবো কিভাবে? আসবো কিভাবে? উল্টা। আসাটা উল্টা, একদম সহজ। এটা, এটার জন্য কোনো সমস্যা নাই। উল্টা মানে কেমন দেখো, এই যে তুমি এটাকে দেখো, এই যে আমরা যদি এটাকে দেখি, এটাকে জাস্ট উল্টা যাবো আর কি। এই যে একের জন্য এটা, 2 এর জন্য এই যে, ঠিক আছে, তারপরে যে 5 এর জন্য 0 1 0, ঠিক না? নাকি 1 0 1, এটা 3 এর জন্য কি হবে? 1 1 0, এই যে 1 এর এটা 1। ঠিক আছে, আমি আরেকটু ক্লিয়ার করে বলি। ধরো আমরা যদি 135 কোনো অক্টাল সংখ্যাকে কি করতেছি দেখো, আমরা যদি ধরো 135, এটা একটা কি সংখ্যা? এটা একটা অক্টাল সংখ্যা। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা কি করব? এটাকে আমরা বাইনারি করব। তাহলে বাইনারি করলে কি করতে হবে? যেহেতু এটা অক্টাল সংখ্যা, অক্টাল জন্য 3 বিট বলছিলাম, কয় বিট? 3 বিট। এখন দেখি বলো 1 2 4, এগুলা থেকে দিয়ে 5 করতে হলে কোনটা লাগে? দেখো 4 আর 1 লাগে। কি লাগবে? 4 আর 1, এটা লাগবে না। তার মানে আমরা এই 5 এর জন্য পাচ্ছি। আচ্ছা, আমি দিতে আসি, এটার জন্য শুধুমাত্র কি লাগবে? শুধু 1 লাগবে, অর্থাৎ 0 0 1 লাগবে। আর 3 এর জন্য লাগবে কি? শুধু এটা এবং এটা, তার মানে 4 লাগবে না, তার মানে 0 1 1। দেখো বুঝছো কিনা? ঠিক আছে, এরপর আছে 5, 5 এর জন্য 1 0 1। কিভাবে? এই যে এটা 4, এটা 1, 4 1 5। ঠিক আছে, এরপরে শেষ। তার মানে এই অক্টাল সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এটা। এই অক্টাল সংখ্যাটার বাইনারি মান কত? এটা খুব সহজ, এগুলো খুব ইজি একটা অঙ্ক। অক্টালের বাইনারি মান। এখন যদি আমরা এটাকে হেক্সাডেসিমাল করি, তাহলে এই সেম সংখ্যাটা যদি
হেক্সাডেসিমাল হতো, ধরো এই সংখ্যাটা হেক্সাডেসিমাল, কত এটা হেক্সাডেসিমাল, হ্যাঁ, তাহলে আমরা একের জন্য 4 বিট, 4 বিট মানে কি, 4 বিট মানে 0001 এটার জন্য, এবার 3 জন্য লাগবে শুধু এটা এটা না, তারপরে আগে হবে 2টা 0, তারপর 2টা 1, তাহলে যেখানে 8 সহজ হবে 4 বিটের জন্য। এরপরে 5 জন্য এটা এবং এটা, তার মানে 0101, ওই যে 4 বিট, তো 4 বিট তো মিলাতে হবে, তুমি 3 বিট দিয়ে মিলাতে হবে না। পর বলতে পারো যে এখানে তো এটা এটা মিলে তো 3 হয়ে গেল, আমরা এগুলো কেন দিব, দিতে হবে, ঠিক আছে, কি করতে হবে, দিতে হবে, না হলে অ্যাকচুয়াল মানটা আসবে না, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে 4 বিটে ডেকোরেট করতেই হবে, এরপরে আমাদের অ্যাকচুয়াল মানটা আসবে, ঠিক আছে। আশা করি এই অংশটাও বুঝছো। এই অংশটা বুঝলে এবার হচ্ছে একদম লাস্ট 2টা কাজ আমাদের কাছে বাকি আছে। আর লাস্ট 2টা কাজ কি কি, সেটা হচ্ছে যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে অক্টাল, ঠিক আছে। ওই যে অক্টাল থেকে ধরো ওই যে 135কে যদি আমরা এটা অক্টাল থেকে যদি আমরা কি কোথায় দিব, ধরো এটার হেক্সাডেসিমাল মান কত, এটার হেক্সাডেসিমাল মান কত, তাহলে প্রথমে 3 বিট কি করতে হবে, প্রথমে বলো তো, প্রথমে কি করতে হবে, 3 বিট করে পরে পরে আবার 4 বিট করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে 3 বিট করে কি করতে হবে, নিতে হবে, বাইনারি করতে হবে, 3 বিট করে বাইনারি, পরে সেই বাইনারিকে আবার 4 বিট করে সাজাইতে হবে, সাজাইয়ে আবার দশমিক নিতে হবে, ঠিক আছে। কথা কি ক্লিয়ার? প্রথমে 3 বিট করবো আমরা, প্রথমে কয় বিট করবো, 3 বিট, পরে 4 বিট। 3 বিট মানে কেমন দেখো, এই যে একের জন্য 001, 3-এর জন্য হবে কি 011, 5-এর জন্য হবে যে এটা, এবার হবে কয় বিট, 4 বিট, বুঝছে না, দেখো 3 বিট সাথে বলছি কিন্তু 3 বিট করে আমরা বাইনারি করে ফেলছি না, এবার 4 বিট, 4 বিট মানে এই যে দেখো এইখান থেকে এই পর্যন্ত একটা, এইখান থেকে 1 0 1 0, এই যে এই পর্যন্ত একটা শূন্য আছে, মানে এটা লাগবে না, সমস্যা নেই। তো এই 4 বিট করে আমরা তাহলে কি লিখবো, 0101, এদিকে 1101। এখন এটার মান 1, এটা 2, এটা 4 না, তো এই যে দেখো 1 2 4 8, শূন্যের জন্য গ্রহণযোগ্য না, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5। হুম, এদিকে 1 2 4 আর 8, এটা গ্রহণযোগ্য না, তাহলে 8 4 12, 12 1 13, 13 মানে ডি, তার মানে এটার মান হচ্ছে কত, 5D, ঠিক আছে। উল্টা করলে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালের মানটা পাবো, ঠিক আছে। এই হলো আমাদের আজকের পারস্পরিক যে রূপান্তরগুলো ছিল আমাদের, এই পারস্পরিক রূপান্তরগুলো এতটুকু, ঠিক আছে। আশা করি তোমরা আজকের টপিকগুলো বুঝতে পারতেছো। আমরা আগামী ক্লাসে মানে আগামীকালকেই 7টা থেকে আমরা কি করব, সংখ্যা পদ্ধতিগুলো, যোগ বিয়োগগুলো শিখবো তোমাদের জন্য। পরবর্তী ইম্পর্টেন্ট, আগামীকালকে আমরা যা শিখবো, দেখো আগামীকালকে আমরা সংখ্যা পদ্ধতির কি শিখবো, যোগ শিখবো, বিয়োগ শিখবো, ঠিক আছে। তারপরে 2 নম্বরে শিখবো যে আমরা পরিপূরক শিখবো, কেমন পরিপূরক শিখবো, এবং এর মাধ্যমে পার্থক্য নির্ণয় করব, এবং কি পরিপূরক এর মাধ্যমে কি করব, আমরা পার্থক্য নির্ণয় শিখবো কালকে, ঠিক আছে। সংখ্যা পদ্ধতিগুলোর যোগ বিয়োগগুলো দেখবো কালকে, এবং পরিপূরকগুলো কি সেটা সম্পর্কে আমরা কালকে জানবো। আজকের জন্য তাহলে এতটুকুই, ঠিক আছে। তোমরা যারা এগুলো বুঝতে একটু সমস্যা হবে তারা কমেন্ট করতে পারো, তারপরে পাশাপাশি সরাসরি আমার কাছে এসে ক্লাস করতে পারো, ঠিক আছে। সরাসরিও করতে পারো, আবার অনলাইনেও সরাসরি নিতে পারো, সমস্যা নেই। ধন্যবাদ আজকের জন্য। আসসালামু আলাইকুম।